আসসালামু আলাইকুম। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বাংলা বানানের নিয়ম। আজকে আমরা এই বিষয়ে জানবো। প্রথমে আমরা জেনে নিব তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে। বাংলা দ্বিতীয় পত্রের 2 নং টপিক থেকে মূলত বানান নিয়ে প্রশ্ন আসে। প্রথমে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাকে দিবে, যেমন ধরো প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখা উদাহরণ সহ, অথবা দিয়ে তোমাকে 8টা বানানের শব্দ দেয়া থাকবে, শব্দকে সঠিক বানান আকারে তোমাকে লিখতে হবে। তো যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেয়া আছে এরকম ভাবে গীতাঞ্জলি। গীতান গীতাঞ্জলি এটা একটা ভুল বানান। তারপর ধরো বলা আছে হচ্ছে স্টোর, এটাও একটা ভুল বানান। এভাবে তোমাকে 8টা দিয়ে দিবে, এখান থেকে তোমার পছন্দ মতো 5টা সঠিক বানান লিখবা। ওকে, আমরা কিভাবে অ্যান্সার করব? প্রথমে লিখবো প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ, এবং এই পাশে লিখবো সঠিক বানান। আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, এখানে ব্যাখ্যামূলক প্রশ্নটা লেখার চাইতে আমাদের এই সঠিক বানান এটা লেখা উচিত। তাহলে যেটা হবে, এখান থেকে তোমাকে মার্কস কাটতে পারবে না টিচার, কারণ তোমার 5টা সঠিক বানান লিখলেই তুমি 5-এ 5 পাচ্ছ। সেই সাথে তুমি খুব সহজেই, খুব অল্প সময়েই এটা অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে বড় সুবিধা। অন্য রচনামূলক অংশ লিখতে গিয়ে অনেক বেশি সময় পাবা। যেমন ধরো অ্যান্সার করতে হবে এভাবে, যে প্রথমে লেখা আছে গীতাঞ্জলি, আমার প্রদত্ত শব্দের মধ্যে প্রশ্নে যেভাবে দেয়া আছে সেটা সেভাবে লিখবো। দেখে সঠিক বানানটা এখানে লিখবো। সঠিক বানানে গীতাঞ্জলি বানান কিভাবে মনে রাখবা? গীতাঞ্জলি বানান হচ্ছে ঋষিকার দিয়ে হবে। এই নিয়মটা কি? কোন একটা শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, সেই অঞ্জলি বানানের লিটা ঋষিকারে হয়। যেমন ধরো গীতা যোগ অঞ্জলি, শেষে অঞ্জলি আছে তাই এখানে দীর্ঘিকার না হয়ে ঋষিকার হবে। আবার স্টোর বানানটা প্রশ্নে দেয়া আছে মূর্ধন্য ষ ট বয়শূন্য র স্টোর, কিন্তু পরীক্ষার হলে এটাকে সঠিক বানান কিভাবে লিখবা? লিখবা হচ্ছে দন্ত শয় টয় ওকার বয়শূন্য র। কারণ কি? কারণ স্টোর একটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। শব্দবিধানের নিয়ম অনুসারে আমরা জানি কোন একটা বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য না হয়ে দন্তস্ব হয়। এভাবে অ্যান্সার গুলা করতে হবে। তুমি যে 5টা সঠিক শব্দ তুমি লিখবা, সেই 5টা সঠিক শব্দ সিরিয়াল ভাবে এই পাশে ভুলটা প্রদত্ত শব্দ আকারে লিখে এই পাশে সঠিক করে লিখে দিবা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তো এই বানানগুলার নিয়মগুলা কি হয় তোমাদের পরীক্ষায়, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই নিয়মগুলো তোমাদেরকে এখন দিয়ে দিব, খুব সুন্দর করে নোট করে রাখবা। এর আগে বলি, এইচএসসি 2026-এ যারা আছো, এইচএসসি 2026 তাদের জন্য আমরা মূলত ইংলিশ, বাংলা এবং হচ্ছে আইসিটি, এই 3টা সাবজেক্টের ফুল কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা প্রাইভেট ব্যাচের ব্যবস্থা করছি, যেখানে তুমি শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে এই প্রাইভেট কোর্সে যুক্ত হতে পারো, যেটা ক্লাস তোমাদের পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত চলবে। আমরা এখানে লাইভ ক্লাস নিব এবং প্রয়োজনীয় পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড ক্লাসগুলো টেলিগ্রাম গ্রুপে থাকবে। তো তোমাদের যাদের প্রয়োজন হবে খুব দ্রুত যোগাযোগ করো। চলো পরবর্তী বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ধরো কোন একটা শব্দের শেষে যদি নাসিক্য উচ্চারণ হয়, সাধারণত কোন একটা শব্দের শেষে নাসিক্য উচ্চারিত হলে, নাসিক্য উচ্চারিত হলে সেখানে অনুস্বার হয়। নাসিক্য উচ্চারিত হলে অনুস্বার হয়। যেমন ধরো আমি যদি বলি পালং, পালং, দেখো শেষে অনুস্বার আছে, অনুস্বারের মতো উচ্চারণ হচ্ছে পালং। রং, পালং, রং, এরকম যদি কোনো শব্দের শেষে নাসিক্য উচ্চারিত হয়, তবে সেক্ষেত্রে আমার কি হবে? অনুস্বার হবে। ক্লিয়ার? আচ্ছা, তবে এখানে একটা নোট লিখে রাখো। তবে তবে এই অনুস্বারের সাথে, এই অনুস্বারের সাথে কোনো ধ্বনি যুক্ত হলে, ধ্বনি যুক্ত হলে, ধ্বনি যুক্ত হলে উ হয়। ধ্বনি যুক্ত হলে কি হবে? ও হয়। তার মানে কোন একটা নাসিক্য আছে, সেই নাসিক্যের শব্দের শুরুতে মাঝে যেখানেই থাকুক, শুধুমাত্র নাসিক্য থাকলে আমরা সেখানে অনুস্বার ইউজ করব। আর এই অনুস্বারের সাথে যদি কোনো ধ্বনি যুক্ত থাকে, যেমন ধর আ, ই, ইও, এরকম ধ্বনি যুক্ত থাকলে সেক্ষেত্রে অনুস্বারটা ও হয়ে যায়। যেমন ধর আমি যদি বলি রাঙা, রাঙা, দেখো রঙের ক্ষেত্রে ছিল হচ্ছে অনুস্বার, কিন্তু এর সাথে উঁর পরে, অনুস্বারের পরে একটা আ ধ্বনি যুক্ত হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? উ হয়ে গেছে। আবার আমি যদি বলি রং, রঙিন, রঙিন, ঠিক আছে? দেখো রং থেকে রঙিন আসছে, যেহেতু রং ছিল শুধু রং হলে হবে অনুস্বার, কিন্তু এর সাথে ইন যুক্ত হওয়ার কারণে, ই ধ্বনিটা যুক্ত হওয়ার কারণে মূলত এটা উ হয়ে গেল। ক্লিয়ার? বুঝাতে পারছি? আবার ধরো আমি যদি বলি বাঙালি, বাং হলে এরকম হয় বাং,
কিন্তু আমি যদি বলি বাঙালি, বাঙালিটা কেমন হয়ে যাবে? বাঙা লয় ঋষিকার লি, বাঙালি। ঠিক আছে, তখন ও দিয়ে তোমাকে অ্যান্সারটা করতে হবে, বাঙালি। বুঝাতে পারছি? আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবা যে এই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এই নিয়মটা তোমরা বুঝতে পারতেছো কিনা। এটা যদি হয়ে যায়, এরপর আসো পরবর্তী নিয়মটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মনে রাখবা, যদি ক খ গ ঘ, খেয়াল করো, ক খ গ ঘ অথবা ক্ষিয় এর পূর্বে, নাসিক্য উচ্চারিত হলে, নাসিক্য হলে উ লিখতে হয়, উ লিখতে হয়। ক্লিয়ার? ক খ গ ঘ ক্ষিয় এর পূর্বে যদি কখনো নাসিক্য উচ্চারণ করতে হয়, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে উ। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল লিখি, তোমাকে প্রশ্নের মধ্যে দেয়া আছে ধরো অঙ্ক, অঙ্ক। একটু আগে বললাম যে যদি অনুস্বারের মতো উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে নাসিক্য হলে অনুস্বার বসে, কিন্তু সেই নাসিক্যটা যদি কখনো ক খ গ ঘ অথবা ক্ষিয় এর পূর্বে বসে, তখন সেখানে কি করা যাবে না? অঙ্ক লেখা যাবে না, সেটা হয়ে যাবে উ দিয়ে, অঙ্ক। ক্লিয়ার? বলো বুঝতে পারতেছো কিনা? আবার আমি যদি বলি আশঙ্কা, দেখো আশঙ্কা তোমাকে প্রশ্নের মধ্যে এভাবে দিয়ে দিল আশঙ্কা, যেহেতু ক এর পূর্বে নাসিক্য উচ্চারিত আছে, তখন সেখানে অনুস্বার না হয়ে কি হবে? সেখানে হবে হচ্ছে ইয়, আশঙ্কা। ক্লিয়ার? আরেকটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাং, ধরো এরকম ভাবে দিয়ে আছে আকাঙ্ক্ষা, তোমাকে এভাবে একটা ভুল বানান দেয়া থাকবে, তোমাকে সঠিক লিখতে হবে। এখানে মূলত খ না ক্ষিয় বসে, তাহলে আকাঙ্ক্ষা বানান কেমন হবে? আ কাং, তারপর হচ্ছে ক্ষিয় আকার, এটা হবে উ। আকাঙ্ক্ষা, ক্ষিয়র আগে যেহেতু অনুস্বারের মতো নাসিক্যর মতো উচ্চারিত হচ্ছে, তখন সেটা অনুস্বার না হয়ে কি হয়ে যাবে? অনুস্বার না হয়ে ইয় হয়ে যাবে। বলো এই নিয়মটা বুঝতে পারছো কিনা? খুব সহজ একটা নিয়ম ছিল। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক। চলো পরবর্তী নিয়মটা দেখি। মনে রাখবা, কোনো সন্ধি সাধিত শব্দ যদি থাকে, সন্ধি সাধিত শব্দ মানে কি? যদি কোনো শব্দকে ভাঙা যায় এবং এর পূর্ব পদের, মানে প্রথম যে পদটা থাকে, আমরা এটাকে সন্ধির মধ্যে পূর্ব পদ বলি, পূর্ব পদের, পূর্ব পদের শেষে ম, ঠিক আছে, পূর্ব পদের শেষে ম এবং পরপদের প্রথমে, এবং পরপদের প্রথমে যদি ক খ গ ঘ থাকে, ক খ ক খ গ অথবা ঘ থাকলে, ঘ থাকলে কি হয়? অনুস্বার হয়, অনুস্বার হয়। অনুস্বারটা কোত্থেকে হয়? এই যে পূর্বপদের যে মটা ছিল, এই মটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে। যেমন ধর আমি যদি একটা শব্দ এইভাবে লিখি যে অহম যোগ কার, এই শব্দটাকে কিভাবে লিখতে হয়? যেহেতু দেখো পূর্বপদের শেষে ম আছে এবং পরপদের প্রথমে ক আছে, যে পরপদের প্রথমে ক খ গ ঘ যাই থাকুক, তখন এই মটা কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে। তাই এটা হবে কি? অহংকার। ক্লিয়ার? অহংকার। এরকম আরো কিছু আছে, যেমন ধরো সংঘ, সংঘ এটা কোত্থেকে আসছে? প্রথমে সম, তারপরে হচ্ছে ঘ। যেমন ধরো সম যোগ ঘ, তার মানে এই মটা অনুস্বার হয়ে গেছে। ঠিক আছে, মটা অনুস্বার হয়ে গেছে। আবার আমি যদি বলি ভয়ঙ্কর, ভয়ং, ভয়ঙ্কর, ভয়ঙ্কর কোত্থেকে আসছে? প্রথম অংশটা ছিল ভয়ং, এই মটা পরিবর্তন হয়ে অনুস্বার হয়ে গেছে, হবে কি? ভয়ঙ্কর। এরকম আরো দেখো, সঙ্গীত, সঙ্গীত, ওকে প্রথমে কি ছিল? সমযোগ গীত, সমের মটা পরিবর্তন হয়ে অনুস্বার হয়ে গেছে, হলো সঙ্গীত। বলো বুঝতে পারছো কিনা? খুব সহজ নিয়ম, আশা করি তোমরা বুঝতে পারতেছো। খুব সহজ করে তোমাদের সামনে তুলে ধরতেছি, এই নিয়মগুলো থেকে বারবার বারবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? এরপরে আসো পরবর্তী নিয়ম, যে কোন দেশ জাতি, কোন দেশ ভাষা বা জাতি বোঝালে, জাতি বোঝালে রস্বইকার হয়, রস্বইকার হয়। কোন দেশ ভাষা বা জাতি বোঝালে রস্বইকার হয়। তার মানে আমি যদি যে কোনো দেশের নাম, যেমন ধরো, যেমন ধরো বাঙালি, বাঙালি হচ্ছে একটা জাতি,
বাংলা, তাই ঋষিকার হবে। ওকে, আবার ধরো ইংরেজি একটা ভাষা, তাই কি হবে? ঋষিকার হবে। ফরাসি, ফরাসি একটা ভাষা, তাই কি হবে? ঋষিকার হবে। ক্লিয়ার? এরকম ভাবে যদি কোনো দেশ, জাতি, ভাষা বোঝায় তখন এই ইকারটা মূলত হ্রস্ব ইকার হবে। ক্লিয়ার? তবে একটা জিনিস মনে রাখবা, তিনটা দেশ আছে, যেমন ধরো চীন, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, এবং হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ এখানে ঋষিকার না হয়ে কি হয়েছে? এখানে ঋষিকার না হয়ে দীর্ঘ ইকার হয়েছে। ক্লিয়ার? এটা মনে রাখবা। আচ্ছা, এই পর্যন্ত গেল। পরবর্তীতে যে নিয়মটা আমরা শিখবো, এটার এক্সাম্পলটা আমরা একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে ধরো কোনো শব্দের শেষে যদি আলি, আলি, আবুলি, আবুলি, আর হচ্ছে অঞ্জলি, অঞ্জলি থাকে, অঞ্জলি থাকলে, অঞ্জলি থাকলে কি হয়? হ্রস্ব ই কার হয়। বুঝাইতে পারছি? কোন শব্দের শেষে যদি আলি থাকে, আবলি থাকে, অঞ্জলি থাকে, তখন সেখানে দীর্ঘই না হয়ে হ্রস্ব ইকার হয়। যেমন ধর আমি যদি বলি মিতালি, মিতালি, দেখো শেষে আলি আছে, মিতা যোগ আলি, তাই এটা ঋষিকার হবে। ক্লিয়ার? আমি যদি বলি পদা বলি, পদা বলি, দেখো আবলি আছে, পদা, পদ যোগ আবলি, পদা বলি, যেহেতু আবলি আছে তাই ঋষিকার হবে। আমি যদি বলি গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শেষে অঞ্জলি আছে, তাই কি হবে? হ্রস্ব ইকার হবে। বুঝাতে পারছি? খুব সহজ নিয়ম। তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। এরপরে আসো পরবর্তী নিয়ম। মনে রাখবো, কোনো একটা শব্দের শেষে যদি জিবি থাকে, জিবি সবসময় কি হয়? সবসময় দীর্ঘই কার হয়, দীর্ঘই কার হয়। জিবি বানানে সবসময় দীর্ঘই কার হবে। যেমন ধরো কি হতে পারে? পরজীবী, পরজীবী, জীবী অলওয়েজ দীর্ঘই কার। পেশাজীবী অলওয়েজ দীর্ঘই কার, পেশাজীবী। শ্রমজীবী, শ্রমজীবী, যখনই জীবী বসবে সেক্ষেত্রে দীর্ঘইকার হবে। তবে আরেকটা শব্দ আছে জীবিকা, সেটা কেমন হবে? জীবিকা, প্রথমটা দীর্ঘইকার, তারপর একটা ঋষিকার, পরে কয়াকার কার, জীবিকা বানানটা খেয়াল রাখবা। আচ্ছা, এই দুটো যদি বুঝে যাও, পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখবো। সেটা হচ্ছে ধরো আমি আগে দুইটা শব্দ লিখি, একটা হচ্ছে গৃহ, গৃহস্থ, আবার হচ্ছে গৃহস্থ। ওকে, আবার আমি যদি বলি অস্ত, আবার হচ্ছে অস্থ, অস্থ। আবার ধরো পরাস্ত নাকি পরাস্থ, আবার ধরো মধ্যস্থ নাকি মধ্যস্থ। ক্লিয়ার? এর মধ্যে কোনগুলা সঠিক? হ্যাঁ, তার মানে কোন একটা বানানের মধ্যে যদি দেখো দন্ত স এর সাথে তো আছে, আবার দন্ত স এর সাথে থ আছে, এটা কখন আমরা ত লিখবো, কখন দন্ত স থ লিখবো। মনে রাখবা, যদি কোন একটা শব্দের মধ্যে দেখো যে এর আগে, মানে যে সংযুক্ত বর্ণটা আছে এর আগে কোন পূর্ণ শব্দ আছে, পূর্ণ শব্দ, পূর্ণ শব্দ যদি থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে দন্ত স স্থ। ক্লিয়ার? দন্ত স এর সাথে থ হবে, মানে স্থ হবে। আবার যদি অপূর্ণ শব্দ থাকে, অপূর্ণ থাকলে হবে দন্ত স এর সাথে ত হবে। ক্লিয়ার করো। দেখো গৃহস্থ, গৃহস্থ, এই দন্তস্বয় ত, এই সংযুক্ত অংশের আগে কি আছে? গৃহ। গৃহ একটা কি পূর্ণ শব্দ না? গৃহ যেহেতু একটা পূর্ণ শব্দ, ধরো এটা হবে থ। গৃহ যেহেতু একটা পূর্ণ শব্দ, পূর্ণ শব্দ হলে কি বসবে? দন্তস্বয়ের সাথে থ বসবে, তার মানে গৃহস্থ, এটা ভুল, এটা হবে গৃহস্থ, গৃহস্থ। ঠিক আছে? আবার অস্ত নাকি অস্থ, কোনটা? দেখো আমি যদি যুক্ত বর্ণটা বাদ দিই, শুধুমাত্র অ আছে, অটা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না, তাই এখানে হবে অস্ত, এটা অস্থটা ভুল। আবার যদি বলি পরাস্ত, দেখো এখানে পূর্ণ শব্দ কি আছে? পরা, পরা, এটা কিন্তু পূর্ণ শব্দ না। এই পড়া মানে কিন্তু এই পড়া না। আমি যদি বললাম পড়া, ডয় শূন্য র, এটা হচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এখানে পড়ার দ্বারা ক্রিয়াকে বোঝাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা কোনো পূর্ণ শব্দ না, তার মানে এখানে হবে পরাস্ত, এটা ভুল, পরাস্ত ভুল। আবার দেখো মধ্য, মধ্য এর সাথে স্থ, এটা যদি আমি আলাদা করি, মধ্য একটা পূর্ণ শব্দ, সেক্ষেত্রে এখানে হবে মধ্যস্থ। ক্লিয়ার? খুব সহজ নিয়ম, সহজ করে তোমাদেরকে বোঝাই দিলাম যে কোনো একটা পূর্ণ শব্দ যদি থাকে সেক্ষেত্রে হবে দন্ত স এর সাথে থ,
আবার অপূর্ণ শব্দ থাকলে হবে দন্তস্ব এর সাথে ত। আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো কিনা। এরকম ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই খুঁটিনাটি ভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের পেইড ক্লাসে। তোমরা যারা মনে করো যে না আমাদের পেইড ক্লাসটা করলে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা, খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এবং ক্লাসগুলো শুরু করে দাও। অলরেডি ক্লাসগুলো আমাদের শুরু হয়ে গেছে, আর যে ক্লাসগুলো তোমরা মিস করছো সেই ক্লাসগুলো অবশ্যই আমাদের আর্কাইভে থাকবে, সেখান থেকে রেকর্ড হিসেবে করে নিতে পারবা। এবং পরীক্ষার আগে আমরা যে সলভ ক্লাসগুলো দিব এই সলভ ক্লাসগুলোতেও পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই দ্রুত যোগাযোগ করো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।